বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের জন্ম, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের প্রত্যেকটা শুরুর সাথে যেই রাজনৈতিক সংগঠনটা জড়িত সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে এই দলটা। এরশাদের স্বৈরাচার হটাও আন্দোলনের অন্যতম অংশীদার। গণতন্ত্রের জন্য জন্মলগ্ন থেকে এই দলটা ফাইট করে গেছে বাংলাদেশের পক্ষে। আজকে এই দলটা কোথায়? আজকে এই দলটা বিপুল জন অসন্তোষ, মানুষের ঘৃণায় এমন এমন অবস্থা তৈরি হয়েছে যে এর প্রধান শেখ হাসিনা এবং তার ক্যাবিনেটের 90% সাংসদ এখন দেশ থেকে পালাইছে। এখন দেশ থেকে পালায়, ভারত সরকার ভিক্ষা দিচ্ছে, উনি কথা বলতে পারতেছে। ভারত সরকার যখন ভিক্ষা দেয় উনি দুটো কথা বলে, আমি ভিক্ষাই বলবো, এটা করুণাই বলবো, এর বেশি কিছু না। আজকে এই দলটার এই অবস্থা কেন? গত 17 মাস থেকে বাংলাদেশ আওয়ামী লীগ একজন মুখপাত্র নির্ধারণ করতে পারেনি যে শেখ হাসিনার বাদেও আরেকজন কথা বলবে দায়িত্ব নিয়ে, এবং যেই কথাটা বাংলাদেশ আওয়ামী লীগের মানে অফিসিয়াল বক্তব্য হবে, একজন মানুষ নির্ধারণ করতে পারেনি। বুঝেন কি অবস্থা? আজকে এই করুণ অবস্থা কেন? আপনি মেটিকুলাস ডিজাইনের কথা বলবেন, ইউনুস একটা শব্দ ধরা দিচ্ছে মেটিকুলাস, 17 মাস থেকে এই মেটিকুলাস নিয়ে আসেন আপনারা। মানে ইউনুস তো সফল এখানে যে আপনাকে মেটিকুলাস শব্দ ধরা দিচ্ছে। ষড়যন্ত্র কোন রাজনৈতিক নেতার বিরুদ্ধে হয় না? বিশ্বের আজকে ট্রাম্প বলেন, বাইডেন বলেন, পুতিন বলেন, শি জিনপি বলেন, ইভেন মোদি বলেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে না? ষড়যন্ত্রের বিরুদ্ধে নিজের অবস্থান ধরে রাখাটাই হচ্ছে একজন নেতার সাফল্য, যোগ্যতা। শেখ হাসিনা তাহলে সেই যোগ্যতা ছিল না, সেই জন্য উনি ষড়যন্ত্র আটকাইতে পারেনি। ক্ষমতার বিপক্ষে ষড়যন্ত্র হবে, এটাই স্বাভাবিক। এটা সারা বিশ্বের জন্য এটা স্বাভাবিক প্রক্রিয়া। এমন তো না যে আপনি ক্ষমতায় বসে থাকবেন আর আপনাকে কেউ ষড়যন্ত্র করবে না, আপনার বিপক্ষে কেউ কথা বলবে না, আপনি আরামে দেশ চালাবেন। এটা তো অসম্ভব চাওয়া। তার মধ্যে নিজের দলটাকে কি 12টা বাজাইছে শেখ হাসিনা জানেন? এই শেখ হাসিনা যখন দেশে আসলো 80-র দশকে, এই শেখ হাসিনাকে শেখ হাসিনা বানাইছে কে? তার আশেপাশের লোকরাই তো, রাজ্জাক, আমু, তোফায়েল আহমেদ, আইবি রহমান, জিলুর রহমান, আশরাফ ভাই, এরা চারপাশে ছিল, সেখান থেকে হানিফ, এরাই উঠে আসছে, এরাই শেখ হাসিনাকে আজকে এই এত বড় নেতৃত্বের জায়গায় নিয়ে আসছে। কিন্তু শেখ হাসিনা নিজে গত 10 বছর সব ছাঁটাই করে দিছে। ছাঁটাই করে তার আশেপাশে এমন সব লোক রাখছে, হাসান মাহমুদ, তারপরে মনে করেন ওই যে এই ওইটাকে কি বলে, ওবায়দুল কাদের, এদেরকে রাখছে। আশরাফ ভাইকে বাদ দিছে কেন? হেফাজতের বিরুদ্ধে আবার আশরাফ ভাই, সেই কারণে আশরাফ ভাইকে বাদ দিছে কেন? ওনার এমপিদেরকে ওই নিজ নিজ এলাকায় এমপিদের ইচ্ছা মতন অঙ্গ সংগঠনগুলোর নেতা বাছাই করতে দিচ্ছিল না, এবং ত্যাগী কর্মীদেরকে পদ দিতে বাধ্য করতেছিল, এই কারণে ওনাকে সরাই দিচ্ছে। এবং 2000, আপনাদেরকে একটা তথ্য দেই, চাইলে আপনারা গুগল করে নিতে পারেন, 2018 সালে নির্বাচনের 6 মাস আগে এই গণভবনে শেখ হাসিনা তৃণমূলের একদম ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে নিয়ে এসে 2 দিন ব্যাপী একটা সম্মেলন করছিল। সেই সম্মেলনে শেখ হাসিনা নিজে বলছে যে আমার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে যে অন্ততপক্ষে 200 এমপি নিজ আসনে জয়লাভ করতে পারবে না, আমি এগুলোকে চেঞ্জ করে দেব, এবং তৃণমূল থেকে গ্রহণযোগ্য নেতা বাছাই করে তাদেরকে আমি নমিশন দিব। সবাই খুশি হয়ে বাড়ি ফিরে গেল, এবং যখন নির্বাচন আসলো উনি ঘুরে ফিরে ওই 200 কাউকে বাদ না দিয়ে ওদেরকে আবার নমিশন দিলেন। কেন? কারণ তাদেরকে এমপি নমিনেশন দিতে হবে, কারণ শেখ হাসিনার আত্মীয় স্বজনকেও তো প্রমোট করতে হবে। ওনার কাছের আত্মীয়, দূরের আত্মীয়, সব আত্মীয় গুলাকে সরি পদ দিলেন। কাউকে যুবলীগের চেয়ারম্যান করে দিলেন, কাউকে ঢাকার মেয়র করলেন, তন্ময়দের মতন লোকদেরকে এমপি বানাই দিলেন। লাভের মধ্যে লাভ কি হইলো? সব দুর্নীতিবাজ এমপি গুলাকে উনি নমিনেশন দিয়ে রাখলেন। তারা রাজনীতি করছে কি হয় জানেন? খোঁজ নিয়ে দেখেন, আমার কথা মিথ্যা হলে নিজ এলাকায় একটু মানে কর্মীদের কাছে খোঁজ নিয়ে, যারা দীর্ঘ 50-60 বছর থেকে লেগেসি বহন করে আসতেছে আওয়ামী লীগের স্থানীয়ভাবে, তাদেরকে বাদ দিয়ে এমপি ঢাকা থেকে চয়েস করে করে এমপি বানাই দিচ্ছেন। সেই এমপির কোনো গ্রহণযোগ্যতা নেই নিজ এলাকায়, নিজ এলাকায় যায়ও না,
এবং ওই এমপি তার আত্মীয়দেরকে ওই ইউনিয়নের চেয়ারম্যান বানাইছে, ওই ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি বানাইছে, ওই ইউনিয়নের যুবলীগের সভাপতি বানাইছে, ওই ইউনিয়নের মহিলা লীগের, মানে পুরো আত্মীয় স্বজনের সিঙ্গে, সারা বাংলাদেশ আত্মীয় স্বজন সিন্ডিকেট। আপনারা খোঁজ নিয়েন, আমি যদি মিথ্যা কথা বলি নিজে একটু ঠিক মতন খোঁজ নিয়েন, নিজ এলাকাটাতে একটু তাকায়েন, সব আত্মীয় স্বজন, মানে পুরো বাংলাদেশ আত্মীয় স্বজন কমিটি বানায় রাখছে। আজকে শেখ হাসিনা একজন মুখপাত্র নির্ধারণ করতে পারেন না, কারণ কেন? ওনার মধ্যে একটা ভয় যে ওনার নেতৃত্ব চলে যাবে। আপনার জায়গায় আপনি নেতৃত্ব ধরে রাখেন, আপনার সেকেন্ড ম্যান একজনকে দেন যে অফিসিয়ালি আওয়ামী লীগের দায়িত্ব কথা বলবে, তাকে পদ পদবি দেওয়ার দরকার নেই, সেটা 17 মাসেও পারলেন না। মেটিকুলাসের দেখছেন কি? এই যে এখন যে শেখ হাসিনা কথা বলতেছে, এটা কি ভাবছেন যে আওয়ামী লীগের প্রতি দয়া পরবশ হয়ে ভারত এই কাজ করছে? ভুলেও না, রাজনীতি এত সহজ না। ভারত শেখ হাসিনাকে আশ্রয় এবং এই প্রশ্রয়টা দিচ্ছে মূলত ভারত বাংলাদেশের সাথে বার্গেইন ইস্যু হিসাবে শেখ হাসিনাকে হাতে ধরে রাখছে। রিসেন্টলি শেখ হাসিনা প্রেস কনফারেন্স করছে কেন জানেন? করতে দিচ্ছে কেন? সেটা হচ্ছে একনেকে পদ্মা প্রজেক্টে, পদ্মা নদীতে চায়নার কনস্ট্রাকশন একটা প্রজেক্ট করার জন্য একনেকে বিল উঠছে, এই বিলটাকে আটকানোর জন্য শেখ হাসিনাকে একটু ছাড় দিচ্ছে। আগামীতে নির্বাচন হচ্ছে, নির্বাচনে যদি যে দল ক্ষমতায় আসবে তার সাথে ভারতের যদি দেনা পাওনার হিসাবটা মিলে যায়, শেখ হাসিনা কথাও বলতে দেবে না ভারত। আমার কথাটা আপনি মনে রাখিয়েন। এবং এখন বর্তমানে ভারতের যে আওয়ামী লীগের নেতা নেত্রী আছে, তারাও বিপদে পড়বে। নিজের দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী না করতে পারলে এবং নেতৃত্ব স্থানীয় পর্যায়ে গড়ে তুলতে না পারলে এই দলের সামনে যে কত বড় বিপদ, এটা কেউ কল্পনা করতে পারে না। এখন ভাবতেছেন যে বিপদ, এই বিপদ ধূলিকণা সমতুল্য। আজকে যে দল ক্ষমতায় আসবে সামনের নির্বাচনে, তারা যদি একটু গুছায় উঠতে পারে এবং ভারতের সাথে একটা লেনদেনের হিসাব ঠিক করে ফেলতে পারে, তারপরে দেখবেন তৃণমূলের উপর, মানে আওয়ামী লীগের তৃণমূলের উপর কি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে। এবং আন্তর্জাতিক মিডিয়াতেও এইটা আহামরি পাত্তা পাবে না, কারণ শেখ হাসিনা কিছু লক্ষণ রেখা পার করে ফেলছিল আন্তর্জাতিক মহলে। বাংলাদেশ একটা দরিদ্র দেশ, বাংলাদেশের কি অত বড় ক্ষমতা আছে? রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে 19 সালে, যখন বিশ্বের বহুত বড় বড় ক্ষমতা দেশ মুখ দিয়ে আওয়াজ করতে পারতেছে না। ইউরোপ এবং আমেরিকা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিচ্ছে, ভারত একটু উস্কাই দিছে, ভারত নিজে কোনো কথা বলে না, ভারত একটু উস্কাই দিছে, বা শেখ হাসিনা নিজেকে বিশ্ব নেতৃত্ব মনে করে জাতিসংঘে যায় ভাষণ দেওয়া শুরু করছে যে রাশিয়ার উপর কেন নিষেধাজ্ঞা দেওয়া হলো। অথচ ওই মুহূর্তে রাশিয়া থেকে বাংলাদেশে কোনো তেল আসে না, রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে যে বাংলাদেশ তেল আনে না, কারণ রাশিয়ার তেলটা, ক্রুড অয়েলটা যে পরিশোধন করবে এই ক্যাপাসিটি বাংলাদেশের নাই। তাহলে ওনার কেন আগ বাড়ায় রাশিয়ার পক্ষ নেওয়া? মূলত ভারত আর রাশিয়া একটু উস্কাই দিচ্ছে যে তুমি বিশ্ব নেতৃত্ব, বাস উনি বলে দিচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী বলবো, নিজ এলাকায় কথা বলে দেখেন, শেখ হাসিনাকে যে বাংলাদেশের বাংলাদেশের যে মানুষগুলো অপছন্দ করে, তার মধ্যে 80% আপনি পাবেন শুধুমাত্র শেখ হাসিনার মুখের কারণে, ওনার কাজ কারবারের জন্য না। শুধুমাত্র শেখ হাসিনার মুখের কারণে শেখ হাসিনাকে যারা বিদ্বেষী, তাদের 80%। আবার বাস্তবতায় আসেন, এখন ওনার বয়স 80 বছর। এই 80 বছরে আপনি উনি এখন ভারতের একটা মেহমান হিসাবে আছে, বা মা করুণায় আছে, বা প্রোটোকলে আছে, তাই ওনার স্বাস্থ্যটা এখন একটু ভালো। মানুষ তো সারা জীবন বাঁচবে না তো, মানে এই লক্ষ বছর বাঁচবে না তো। এখন 80 বছর উনি বার্ধক্যজনিত সমস্যায় পড়া শুরু করছেন অলরেডি। জয় অলরেডি বলছে যে উনি বৃদ্ধ হয়ে গেছেন। এখন উনি বিরোধী দলে এসে রাস্তায় আন্দোলন করে দলকে আবার রিগেইন করাবে, অসম্ভব। এই প্রোটোকল থেকে বের হলে দেখবেন ওনার বিভিন্ন ওষুধ দেখা দিচ্ছে। স্বাভাবিক, আপনি আর আমার 80 বছর হয়ে গেলে আমরাও অসুখে পড়বো, কিন্তু উনি সেকেন্ড ম্যান তৈরি করেন নাই। এবং এই 17 মাসের একটা সুযোগ ছিল ঠান্ডা মাথায় যে আওয়ামী লীগের কমিটি টমিটি করার দরকার নেই, অন্তপক্ষে দায় দায়িত্বগুলো একটু ডিস্ট্রিবিউশন করে দেওয়া, যে তুমি এই বিষয়ে কথা বলবা, তুমি ওই বিষয়ে কথা বলবা, তুমি আন্তর্জাতিক বিষয়ে কথা বলবা, তুমি দেশের রাজনীতি নিয়ে কথা বলবা, তুমি তোমার এলাকার নিয়ে কথা বলবা, অঞ্চল ভিত্তিক, এটা করে দেওয়া যেত। অনলাইনের যুগে এটা কোনো ব্যাপার না, কিন্তু ওটা করেন নাই কেন? উনি ভয় পায় যদি আমার নেতৃত্ব চলে যায়। উনি এককভাবে সবকিছু ইন্টারফেয়ার করার ওনার একটা বাজে অভ্যাস। এই অভ্যাসের কারণে আওয়ামী লীগ আগামীতে যে কি পরিমাণে সাফার করবে, আমার কথাটা আপনারা মনে রাখিয়েন, আমি আবার মনে করাই দেব। আর 1-2 বছর পরে আওয়ামী লীগের জন্য ভয়ঙ্কর বিপদ আসতে যাচ্ছে এইভাবে চলতে থাকবে। সংগঠন গুছাইতে না পারলে
ইম্পসিবল ফেরত আসা এত দ্রুত। সংগঠনকে আগে বুঝে, ফার্স্ট প্রায়োরিটি সংগঠন। উনি সংগঠন নিয়ে কোনো কাজ করতেছেন না, উনি শুধু আছেন ওইখান থেকে বসে বসে এই ইউনুস মেটিকুলাস ষড়যন্ত্র করে সরাইছে। উনি এখন পর্যন্ত ওনাকে সরাইছে কেন এটার ব্যাখ্যা দিতেই আছে, এবং সেই ব্যাখ্যার মধ্যে একবার বলে আমেরিকা দায়ী, একবার বলে আমেরিকা দায়ী না, একবার বলে ইউরোপ দায়ী, একবার বলে ইউরোপ দায়ী না। উনি কনফিউজড, এত বড় বিপদে আছে ওনার লক্ষ লক্ষ কর্মী। ওনার কথা গতকালকে যা বলে আজকে তা বলে, তার কোনো আগে বাঁচা নেই। এবং সাধারণ মানুষ যদি আওয়ামী লীগের প্রতি আবার সমর্থন ফেরায় না নিয়ে আসে, তাহলে আপনার এই কর্মীরা দিয়ে বা এই বিদেশি শক্তি ভারতকে দিয়ে ফেরত আসার সম্ভাবনা। আর ভারতের ওই ক্যাপাসিটিও নাই যে বাংলাদেশে এসে রেজিম চেঞ্জ করে দিবে তার মাসেল পাওয়ার ব্যবহার করে। অলরেডি আমেরিকা কিন্তু ঘোষণা করে দিছে যে এশিয়া প্যাসিফিকের নেতৃত্ব দিবে চায়না, মানে কোয়াড কিন্তু অলরেডি বাতিল করে দিছে। তাহলে বুঝছেন, সেই জায়গায় আপনারা ভারত 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 করতেছেন। ভারত কিছুই করতে পারবে না। ভারত বরঞ্চ, ভারত থেকে উনি যত কথা বলবে আওয়ামী লীগের প্রতি মানুষ, সাধারণ মানুষের খুব তত বাড়তে থাকবে। উনি ভারতে বসে ভারতের পক্ষে যত নিবে, বাংলাদেশের সাধারণ মানুষ তত বিপক্ষ দেবে। এটা বাংলাদেশের মানুষের দোষ না, এটা পৃথিবীব্যাপী যদি শক্তিশালী দেশ থাকে তার প্রতিবেশী সাধারণ মানুষরা ওই শক্তিশালী দেশটাকে পছন্দ করে না, কারণ তারা ক্ষমতার অপব্যবহার করে ছোট দেশগুলোর উপর, একটা ক্ষোভ তৈরি হয়। আপনি নেপাল বলেন, নেপাল তো হিন্দু রাষ্ট্র। আপনি শ্রীলঙ্কা বলেন, ওটা তো একটা বৌদ্ধ প্লাস হিন্দু রাষ্ট্র। তাদের মধ্যেও কিন্তু একটা বিশাল পরিমাণে মেজরিটি হচ্ছে এন্টি ইন্ডিয়া, শুধু বাংলাদেশে না, এবং ভারত সেটা যোগ্যও রাখে। সেই ভারতকে ব্যাকআপ করে যদি আওয়ামী লীগ ফেরত আসার চিন্তা করে, তা আওয়ামী লীগ আরো বড় গাত্তায় পড়বে। অলরেডি পড়ছে, আরো বড় গাত্তায় পড়বে।